আচ্ছা, টপিক হলো আমাদের সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, এটা হলো গোলজি বস্তু বা গোলজি বডি বলি আমরা, বা গোলজি বলা হয়ে থাকে। ওকে, তো এটার যদি বলি এটা কি গোলজি বস্তু কিংবা গোলগি বস্তু, গোলজিও বলা হয়, গোলগিও বলা হয়ে থাকে। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। কাদের ক্ষেত্রে পাওয়া যায়? প্রধানত পাওয়া যায় প্রাণী কোষে। উদ্ভিদ কোষে পাওয়া যেতে পারে কিছু পরিমাণ কখনো কখনো, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তবে অনেক সময় উদ্ভিদ কোষেও দেখা যায়। এটি কী কী দ্বারা গঠিত মনে রাখতে হবে? সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল দ্বারা গঠিত। ঠিক আছে, সিস্টার্নি, এই যে এখানে দেখো নৌকার মতো আছে না, এগুলোকে বলা হয় কি বলতো? সিস্টার্নি। সিস্টার্নি বলা হয়, সিস্টার্নি। এই যে এগুলোকে বলা হয় সিস্টার্নি। ঠিক আছে, এগুলো আসলে কেমন থাকে যদি বলি, এগুলো আসলে এক একটা এরভাবে প্লেটের মতো থাকে। কিসের মতো? প্লেটের ভেতর মতো এরকম থাকে। নিচে আর একটা এরকম প্লেটের মতো থাকে, সজ্জিত থাকে। আরেকটা প্লেটের মধ্যে এইভাবে সজ্জিত থাকে। বুঝতে পারছো? ভেতরে থাকে কি ফাঁকা জায়গা থাকে, দেখছো? কন্টেনার থাকে, একটার মধ্যে একটা প্লেট এভাবে সজ্জিত থাকে। কিন্তু এটা আসলে এইভাবে আমাদের প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে। কিসের প্রস্থচ্ছেদ নেওয়া হয়েছে? আমরা এরকম দেখতেছি। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু উপরের দিকে সাজানো থাকে, নিচের উপর দিকে সাজানো থাকে। বুঝতে পারছো? ওকে, আর এখানে দেখো কিছু কিছু থাকে কি যে গোলাকৃতি থাকে, কন্টেনারের মধ্যে থাকে। মনে করো বল কাটা হয়েছে এরকম একটা অবস্থা, তাই না? এইগুলাকে বলা হয় ভেসিকল। বুঝছো? এদেরকে বলা হয় ভেসিকল। ওকে, তো ভেসিকল এরকম দুই ধরনের দেখো, এখানে এগুলো হলো বড় ভেসিকল, আর এই পাশে যে সাইডেরগুলো এদেরকে বলি আমি ক্ষুদ্র ভেসিকল। ঠিক আছে, তাহলে কী দ্বারা গঠিত? এগুলো মেনলি হলো সিস্টার্নি এবং ভেসিকল দ্বারা গঠিত। ওকে, এর পর্দায় বিভিন্ন উৎসেচক পানি বিয়োজন সম্পন্ন হয়। তাহলে কি হয়? এর পর্দায় কী হয়? বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। উৎসেচক মানে কি? এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। মানে পদার্থ নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ জীব নিঃসরণ করে, সেটার সাথে এর সম্পর্ক আছে। কীভাবে? এইগুলোর ভেতরে কী থাকে বলো তো? এই ভেসিকুলার ভেতরে ছিদ্র থাকে। কী থাকে? ছিদ্র থাকে। তো দেখা যায় আমরা কোষের ক্ষেত্রে যে মনে করো বিভিন্ন কিছু তৈরি হয়, প্রোটিন তৈরি হয় না, তো অনেক কিছু তৈরি হয়, তো এইগুলো এর মধ্যে দিয়ে পাস করে। মনে করো এই যে গোলগি বডি কোথায়? এই যে এখানে গোলগি বডি, তাই না? এখানে নিউক্লিয়াস, এখানে কী বলবো তো? গোলগি বডি। মনে করো এই সাইডে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে, তো এখানেও থাকতে পারে এই সাইডে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে কি লাগানো থাকে? রাইবোজোম লাগানো থাকে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? তো এই প্রোটিনটা মনে করো এখান থেকে পরে এই যে এখানে কি ছিল বলো তো? গোলগি বডি। গোলগি বডির ওই ছিদ্রগুলা দিয়ে পরে এদিকে চলে আসে, প্রাচীর চলে আসে। বুঝতে পারছো? বুঝছো কি? আমি যেটা বুঝলাম এখানে সেটা হলো যে এখানে তাহলে একটা কোষ এভাবে থাকে, কোষে এখানে মনে করো নিউক্লিয়াস আছে। ঠিক আছে, এখানে কি থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না? আচ্ছা, এখানে রাইবোজোম থাকে, তাই এখানে অনেক কিছু তৈরি হতে পারে, প্রোটিন টোটিন, তাই না? তো এইগুলো মনে করো নিজ দিক পরে এখানে কি আছে বলো তো? এখানে আবার ছিদ্র ছিদ্র আছে এরকম। এগুলা কি বলতো? গোলগি বডি। তো এইগুলা কি করে? এই গোলগি বডির ভেতর দিয়ে নিচের দিকে পড়ে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই জন্য বলা হয়েছে এটা কি করে? এটা জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। ওকে, হরমোন নিঃসরণের জন্য নিঃসরণে এর ভূমিকা লক্ষ্য করা যায়। কোনো বিপাকীয় কাজের সাথে এ সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। বুঝতে পারছো? কারণ ওই যে রাইবোজোমের প্রোটিনটা তৈরি হয়, দেন এর মধ্যে দিয়ে আসে, তখন কি সঞ্চয় করে রাখতে পারে। বুঝতে পারছো? তাহলে কী কী দেখলাম এর কাজ? এটা সাধারণত সিস্টার্নি এবং ভিসিকল দ্বারা গঠিত হয়। কী দ্বারা? সিস্টার্নি এবং ভিসিকল। বলো, সিস্টার্নি এবং ভিসিকল দ্বারা গঠিত। কি এটা? গোলগি বডি। গোলগি বডি বা গোলজি বডি, এটা হলো সিস্টার্নি এবং ভিসিকল দ্বারা গঠিত থাকে। এইটা কি সাধারণত বিভিন্ন জীবকোষের বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। এর মধ্যে প্রোটিনও সঞ্চয় থাকতে পারে। ওকে, এই কথাগুলো একটু মনে রাখলে হবে। সিস্টার্নি এবং ভিসিকল দ্বারা গঠিত, একটা মনে রাখতে হবে।
তারপরে দেখো এখন হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা তো দেখলাম যে একটু আগে চিত্রতে দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের বলো তো? দুই ধরনের, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় কি থাকে বলো তো? রাইবোজোম লেগে থাকে। তাই স্বাভাবিকভাবেই এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ ঘটে। যাদের গায়ে রাইবোজোম লেগে থাকবে তাদের কি প্রোটিন তৈরি হবে না? হ্যাঁ। এটাই বলছে। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি হয়? ব্যবহৃত। যে কোষের ভেতরে যে বিভিন্ন কিছু উৎপাদন হয় সেগুলো প্রবাহ পথ হিসাবে মানে সেগুলো বহন করতে সহায়তা করে কে বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কই আসে? গোলগি বডিতে আসে। একটু দেখলাম না? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোথায় আসে? গোলগি বডি। গোলগি বডি দিয়ে প্রবাহিত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে কি থাকে? যুক্ত থাকে। ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। তাহলে কি হলো? এটা পরিবহন হিসাবে কাজ করে, পরিবাহক হিসাবে কাজ করে। যে একটা কোষের মধ্যে উৎপাদিত উৎসেচক মানে এনজাইম বা অন্যান্য দ্রব্য এক কোষ থেকে অন্য কোষে চলাচলে সহায়তা করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এগুলোর সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা মনে রাখতে হবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কী তৈরি হয় বলো তো? মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, তাই না? মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এইগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। এই কথাগুলো মনে রাখতে হবে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এর উপস্থিত রয়েছে। তাহলে কি দেখলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো মসৃণ, একটা হলো যাওয়া নাই কম্বা না থাকলে তো পড়বা, সমস্যা আছে। তাহলে যেটার গায়ে রাইবোজোম লেগে থাকে তাদেরকে বলবো আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে যেটা অমসৃণ তার মধ্যে রাইবোজোম লেগে থাকে মানে সে প্রোটিন সংশ্লেষণ করতে পারবে। কি তৈরি করতে পারবে? প্রোটিন সংশ্লেষণ করতে থাকবে। ঠিক আছে, এটা দেখা যায় সংশ্লেষণের ঘটনা ঘটে মানে কি? প্রোটিন তৈরি করে, বুঝছো? সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে তৈরি করা, বুঝছো? বুঝছো? প্রোটিন তৈরি করতে পারে। ওকে, তো এই যে প্রোটিন তৈরি করলো এইগুলা কি করে বলো তো? পরিবহনে সহায়তা করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে মনে করে এর একটা রেটিকুলাম আছে, এর গায়ে একটা কি আছে? রাইবোজোম আছে। রাইবোজোম প্রোটিন তৈরি করতেছে। তাহলে প্রোটিনটা এখন কি হবে? এর মধ্যে দিয়ে আবার প্রবাহিত হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রবাহিত সহায়তা করে, দেন এটা আবার পাস করে দিতে পারে গোলগি বডিকে। ঠিক আছে, আবার এইটা আবার কখনো কখনো কানেক্টেড থাকে কার সাথে? প্লাজমা মেমব্রেনের সাথে। এবং এটা কি করে? অন্য কোষের সাথে বিনিময়ে সহায়তা করতে পারে। এইগুলো আমরা দেখলাম। তাহলে আবার বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকারের, মসৃণ এবং অমসৃণ। অমসৃণ কেন বলা হয়? কারণ কখনো কখনো এর গায়ে রাইবোজোম লেগে থাকে এবং সেটা প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এর কাজ কি? এ পরিবাহক হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের উৎসেচক মানে এনজাইম বা অন্যান্য পদার্থ কি করতে পারে? এক কোষ থেকে অন্য কোষে পরিবহন করতে পারে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, কোষগহ্বর এইগুলো তৈরি হতে পারে। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখতে হবে শুধু। ওকে, তারপরটা দেখো কোষগহ্বর বা ভ্যাকিউল। কোষগহ্বর তোমরা জানি, তাই না? মেনলি উদ্ভিদ কোষে পাওয়া যায়। সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাতত ফাঁকা স্থান দেখা যায় সেগুলাই হচ্ছে কি বলতো? কোষগহ্বর। বৃহৎ কোষগহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ হলো কোষরস ধারণ করা। কি বলতো? কোষরস। কোষের ভেতরে যে তরলগুলো থাকে মেনলি এগুলা। কোনটা স্যার? কোষগহ্বর? হ্যাঁ, কোষগহ্বরের কাজ হলো কোষরস ধারণ করা। মানে এটা পুকুরের মতো, বুঝছো? এটা হলো পুকুরের মতো। পুকুরে কি থাকে? পানি থাকবে না? আচ্ছা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, অজৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষরসে থাকে। তাহলে অনেক কিছুই থাকে এখানে। ঠিক আছে, জৈব লবণ, তারপর অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি সব কিছু এখানে থাকে। আরে কোষগহ্বর দিয়ে কি হয়? এই যে এইগুলা কাজ বললো এখানে, বুঝছো? এগুলো আমাদের দেহে? হ্যাঁ, আমাদের দেহে তো এরকম নাই। মেনলি উদ্ভিদ কোষেই অনেক বড়। ঠিক আছে, ও কোষগহ্বর। হ্যাঁ। প্রাণী কোষে কোষগহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে যদি কখনো থাকে সেটা আকারে খুবই ছোট। আরও এর কাজ আছে না, আমাদের নাই। ওইভাবে থাকলেও খুবই ছোট হয় আর কি, দরকার হয় না আমাদের। তো এই যে এটার আরও কাজ আছে কিছু, যেমন কোষের পিএইচ তো বোঝো না তোমরা এখনো? পিএইচ মেনটেন করা, অর্থাৎ অম্লতা বা ক্ষরতা নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, অম্লতা বা ক্ষরতা নিয়ন্ত্রণ করা, এক নির্দিষ্ট একটা পরিমাপে রাখা কোষের পিএইচ। এটাও কাজ করে কে বলো তো? কোষগহ্বর। কারণ এখানে দেখো অ্যাসিড থাকে, ক্ষার থাকে, এগুলা থাকে। ঠিক আছে, পিএইচ কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে।
ওকে, তারপরে হলো কি লাইসোজোম। তোমাদের এখানে বিস্তারিত কিছু নাই এভাবে, বুঝছো? টেনে মনে হয় আছে। চিনি আবার টেনে থাকবে এটাই। ইন্টারেস্ট। লাইসোজোম কি বলো তো? লাইসোসোম। লাইসোসোম বা লাইসোজোম, লাইসোসোম তো একই না। হ্যাঁ একই জিনিস। তো আমরা জানি এগুলো কি সাইটোপ্লাজমে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র থাকে, কতখানি এরকম ছোট ছোট থাকে, এগুলো এরকম গোলের মধ্যে দেখা যায় ছোট। লাইসোসোম তো স্যার কোষ গহ্বরের সাথে থাকে, ছোট্ট একটু লাগানো। কোষ গহ্বরের সাথে লাগানো থাকে না, মুক্তভাবে থাকতে পারে, বুঝছো? না এই যে ওখানে দেখতে পারে লাগানো না, ছড়িয়ে ছেড়ে থাকে, একটা তো না অনেক থাকে, বুঝছো? তো লাইসোজোম এর কাজ কি? চিত্র ওরকম আছে, ওরকম থাকে এরকম না, যে ওরকম একটা দেওয়া আছে একটা এরকম না, অনেক থাকে, অসংখ্য থাকে, বুঝছো? আমি মনে হচ্ছে একটা কোষে অসংখ্য থাকে আমি তো মনে হচ্ছে একটাই বোঝাই। না, একটাই থাকে না। মাইটোকন্ড্রিয়া একটা দেওয়া আছে, এরকম দেখা যায় শহ শহ থাকতে পারে, হাজারও থাকতে পারে কিছু। মাইটোকন্ড্রিয়া দুই তিনটা ক্লোরোপ্লাস্ট দুই তিনটা দেওয়া আছে, আর ওইটাতে একটাই দেওয়া আছে, ওটা না একটাই। অনেক অনেক থাকতে পারে, ঠিক আছে? এগুলো একটা না, শুধুমাত্র নিউক্লিয়াস একটা থাকে। এখানে রাইবোজোম দেওয়া নেই স্যার মাত্রা। রাইবোজোম ভাবে হ্যাঁ ইন্ডিভিজুয়াল দেওয়া নেই, রাইবোজোম মুক্তভাবে থাকতে পারে। রাইবোজোম কেমন আর কি, ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট মুক্তভাবে থাকে এরকম। আবার কি থাকে বলো তো? আবার ওই যে এন্ডোপ্লাজম লেগেও রেটিকুলামে থাকে। থাকে। তো রাইবোজোমে যদি বলি, আমি তোমাদের চিত্র ডাউন করে দিই, আসলে দেওয়া দরকার ছিল। রাইবোজোমে 2টা ইউনিট থাকে, আচ্ছা নিচে তো আছে মনে হয়, নিচে নাই না? না। তো রাইবোজোম যদি বলি, এটা আসলে 2টা ইউনিটে ভাগ করা থাকে, বড় ক্লাসে শিখবা। রাইবোজোম এরকম এরকম একটা অংশ থাকে, আর এরকম একটা অংশ থাকে, বুঝছো? এইটা এরকম হলো রাইবোজোম। কিন্তু আমরা যখন আর্ট করি, স্যার রাইবোজোম তো এরকম আছে স্যার, এই যেগুলা। না ওইগুলো না, এরকম 2টা ইউনিট থাকে, একটা হলো বড় ইউনিট, একটা হলো ছোট ইউনিট। রাইবোজোমের একক হলো ভেদবার ধ্রুবক, বুঝছো? হ্যাঁ, ভেদবার ধ্রুবক, ভেদ 12। হ্যাঁ ভেদবার এস দ্বারা বলা হয়। একটা হলো মানে ইউনিট করা হয় আলাদা, ওগুলো দরকার নাই এখন তোমাদের। ওকে, তাহলে লাইসোসোম যদি বলি, লাইসোসোম কি করে আমাদের দেহের, মানে কোষের কি করে, কোষের মনে করে রোগ প্রতিরোধ ক্ষমতা লাইসোসোম কাজ করে আর কি। কোনো কোষে যদি কোনো ধরনের অণুজীব প্রবেশ করে, সেটাকেও মারতে পারে। আবার কোষের ভেতরে কোনো মনে করো অঙ্গাণু নষ্ট হয়ে গেছে, তা সেটা কি কি নষ্ট করতে হবে না, খেয়ে ফেলতে হবে না, সেটাকে পরিষ্কার করে, খেয়ে পরিষ্কার করে, এরকম একটা কাজ করে। লাইসোসোম জীবকোষে জীবাণুর হাত থেকে কি করে, রক্ষা করে, বুঝতে পারছো? এর উৎসেচক মানে কি, এর এনজাইম আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলেও হজম হয় না। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়, তখন হ্যাঁ আছে তো, তখন কখনো কখনো কোষটি মারা যেতে পারে, বুঝতে পারছো? আমাদের দেহে তো লাইসোসোম আছে। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম, লাইসোসোমের আশেপাশে তাহলে লাইসোসোম কি করে আমাদের কোষের ভেতরে আগত অণুজীবগুলোকে ধ্বংস করে, কারণ এর ওই যে ধ্বংস করার মধ্যে কি আছে, এনজাইম আছে বা উৎসেচক আছে, ওইগুলো ব্যবহার করে ধ্বংস করে। এবং এই এনজাইমগুলো বা উৎসেচকগুলো ভেতরে কি করে, প্যাকেট করা থাকে, আবরণ দ্বারা আবৃত থাকে। নর্মালি যদি অন্যান্য অঙ্গাণু যদি সংস্পর্শে আসে কিছু হয় না, ঠিক আছে? দেখা যায় যে মনে করো যদি কোষে অক্সিজেনের অনুপস্থিতি দেখা যায়, তাহলে দেখা যায় এই যে রাইবোজোমের মানে এই যে লাইসোসোমের কোষ প্রাচীর কি বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়। তখন দেখা যায় এর ভেতরে যে ওই যে উৎসেচকগুলা যেগুলা মনে করো এই ভক্ষণ করতে সহায়তা করে, সেগুলো দেখা যায় অন্যান্য অঙ্গাণুগুলাকে ধ্বংস করে দেয়। কি কি অঙ্গাণুকে ধ্বংস করতে থাকে? সবগুলাকে ধ্বংস করতে পারে, একদম সেল মারা যায়, কোষটাই মারা যেতে পারে, বুঝতে কোষ পারছো? মারা গেলে কি হবে আমাদের? সে একটা ওই কোষটা মারা গেল, তাহলে আমাদের কি হবে? কিছু হবে না। ক্ষতি বলতে ক্ষতি তো একটু হতে পারে, হ্যাঁ না টিউমার হবে না, টিউমার সবসময়। তো ওই কোষটা মারা গেল, তাই কোষ তো অনেক না, 14 মিলিয়ন। সব তো একবার মারা যায় না, যেটা যেখানে এরকম হয় আর কি। যেমন মনে করো তুমি হাইপোক্সিয়া যদি হয়, হাইপোক্সিয়া তো বুঝবে না, কথা হলো তুমি মনে করো নাক বন্ধ করে আসছো, অক্সিজেন পাইবা, সেক্ষেত্রে তোমার কি ডেথ হয়ে যায় না তোমার সেল, তুমি একটু মারা যাইবা। এবং তোমার কোষগুলো মারা যায় কিভাবে, যে এগুলো যাইতে পারে মারা যায় না তো, কি বলছো মারা যায়, তাও কোষগুলো কোষের ফাংশন থাকে না, বুঝছো? কোষটা জীবিত, আমি দেখছি তো মারা গেল। কি দেখছো জীবিত, মারা মানুষের কোষ জীবিত থাকে না এমনি এগুলা নড়ে বডি কি হবে? হ্যাঁ আসলে না, আমি দেখছি তো। ওইটা অন্য ব্যাপার, বুঝছো? ওটা বুঝবে না এখন। তো কোষগুলো তো আর জীবিত থাকে না, কর্মক্ষম থাকলে তো না কোষটা তো জীবিত থাকে স্যার, না, জীবিত তাহলে ওটা নড়বে কেমনে? কোথায় নড়ে? নড়েই তো। ওটা নড়ে না, ওটা হলো কি বলবো, ওটা একটা একটা রিফ্লেক্স, বুঝছো? ওটা বুঝবে না, যখন গরু মাংস কাটলে দেখবে কাঁপে, হ্যাঁ গরুর মাংস কাটলে তো কাঁপেই। ওটা একটা রিফ্লেক্স, ওটা জীবিত না, বুঝছো? মানুষ মারা যায়, তারপরে তাও তো আমি দেখছি স্যার কয়েকটা, আমি অনেকবার তো দেখছি। না ওগুলো না।
তাহলে বুঝতে পারলাম রাইবোজোমের কাজ কি? আমাদের কোষের ভেতরে জীবাণুকে ধ্বংস করে দেয়, ঠিক আছে, জীবাণু থেকে রক্ষা করে। এবং দেখা যায় যে তাহলে কোনগুলো নষ্ট হয়, যে লাইসোসোম, এন্ডোপ্লাজমিক জালিকা, কোষ গহ্বর। লাইসোজোমই তো নিজেই কাজগুলো করে। ও আমরা লাইসোসোম, এন্ডোপ্লাজমিক হ্যাঁ, জালিকা যত আছে সবগুলোকে ধ্বংস করতে পারে। সবগুলোকে ধ্বংস করে। হ্যাঁ, কোনোটা মনে করো আবার ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে, মারা গেছে। আচ্ছা, তাহলে অক্সিজেন আমাদের থেকে কেমনে কম হবে? বিভিন্ন কারণে কম হতে পারে। মনে করো যে বিভিন্ন কারণে একটা কোষে অক্সিজেন পৌঁছাতে পারতেছে না, যে কোনো কারণ হতে পারে। যে ওই কোষের কাছে যে রক্তনালীটা যায়, ওইটা যে কোনো কাছে ঝামেলা হয়েছে, বুঝতে পারছো? তাহলে কি রক্ত যাইতে পারবে? রক্ত না গেলে অক্সিজেন যাইতে পারবে? তাহলে ওখানে ব্যথা হবে। ব্যথা হবে, ব্যথা হওয়ার পরে ব্যাপার, ওইটা বিভিন্ন কারণে বিভিন্ন কিছু হতে পারে। আবার মনে করো তুমি অক্সিজেন পরিমাণ কমে যেতে পারে। মনে করো তুমি পাহাড়ে উঠছো, পর্বতে উঠছো, পাহাড়ে তো অক্সিজেন আছে, কি করে? অক্সিজেনের পরিমাণ কমে যায়, বুঝছো? নিচে শ্বাসকষ্ট। নিচে স্যার অক্সিজেন নেই, নিচে থাকে, উপরে থাকে না। আর- তুমি যত ভূপৃষ্ঠ থেকে উপর দিকে যাবা তত বায়ুমণ্ডলের পরিমাণ কম না বেশি? 140 মিটারের উপরে গেলে বরফ থাকে না। থাকে না। তার মানে কি উপর মাটির দিকে নিচেই তো থাকে না স্যার। দেখবা না, মাটির নিচে কেন? এই দেখো, স্যার, আপনি- একদম নিচে গেলে ওটা আলাদা ব্যাপার। তুমি এই যে নর্মাল ভূপৃষ্ঠ যদি বলো, পাদদেশে এখানে অক্সিজেন, একবার নিচে আমি অনেকগুলো ভিডিও দেখছি, মাটির নিচে গেলে ওই জন্য নিচে আরে থাকে। ভূপৃষ্ঠের কথা বলতেছি। ভূপৃষ্ঠ মাটির নিচে গেলে তো আমার নেওয়া লাগবে অক্সিজেন, ওখানে বায়ুমণ্ডল আছে। তো মেইনলি ভূপৃষ্ঠ থেকে উপরে যদি যাও, সেক্ষেত্রে কি হবে? যেমন যারা পাহাড়ে যায়, পর্বতে আরোহণ করে, তারা কি সিলিন্ডার নিয়ে যায় না? অক্সিজেন সিলিন্ডার না? হ্যাঁ, দেখছি। তো এইরকম বিষয়টা। তো এগুলো একটু পড়বা। এখন দেখো এখানে আছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু, ঠিক আছে? কোষ কঙ্কাল, এটা কি? কোষ কঙ্কাল বলতে এটা আসলে ফিগারগুলো তোমাকে অ্যাড করে রাখা দরকার ছিল, দেখাবো। কোষের ভেতরে তো এর মধ্যে কিছু কি থাকে, জালিকার মতো থাকে, মানে হাড়ের মতো। যেমন আমাদের শরীরে কি আছে, হাড্ডি আছে না? এরকম কোষের ভেতরে কিছু কোষ কঙ্কাল থাকে। কি থাকে? এরকম আসলে দেখা যায় না, মেইনলি কোষ কঙ্কালে বেশি থাকে। এর ভেতরে এরকম কোষের ভেতরে এরকম, এটা কোষ না, আমরা দু কোষের কোষ কঙ্কাল দেখতেছি না মেইনলি, এর এইভাবে সরে সেটা থাকে। কোষ কঙ্কাল, হ্যাঁ, এরকম। দেখা যায় না তো। হ্যাঁ, এখানে না রেটিকুলাম, এরকম বিভিন্ন ধরনের থাকে। কিছু জালের মতো থাকে, কিছু এরকম থাকে টিউবওয়েলের মতো থাকে, বুঝছো? নর্মালি এখানে দেখে না, দেখালে তো এগুলো যদি দেখায় তাহলে তুমি তো কোষের কিছু দেখতে পারবে না, বুঝছো? এই জন্য এখানে একটা চিত্র দিয়ে দেখা দরকার ছিল। হ্যাঁ, এখানে দেখা ছোটো কোষ তো, আমি এখানে চিত্র অ্যাড করতে গেছিলো। চিত্র আছে কিনা? এটা তো নিউক্লিয়াস না? হুম এটা নিউক্লিয়াস না? হুম যার উপর সময় পাইছি। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এই যে লাইসোজোম এরকম হয়, লাইসোজোম দরকার নেই, লাইসোজোম এরকম হয়, বুঝতে পারছো? এই যে এরকম প্রোটেক্টিভ থাকে, বিভিন্ন লেয়ার থাকে, এগুলো বড় লেয়ার শিখবা। তো আমি মেনলি তোমাকে এই যে বুঝতে পারছো? এখানে কোষ কি এরকম বিভিন্ন কালারের? কালার না, এগুলো দেখো জালের মতো, বুঝতে পারছো? জালিকা না, এরকম জালিকা থাকে, বুঝছো? এদেরকে বলে কোষ অঙ্গাল, বুঝতে পারছো? এখানে এরকম জালের মতো হয়ে একটা কাঠামো গ্রহণ করে কোষের ভেতরে। ও, এগুলো আবার বিভিন্ন টিউব আকার হতে পারে এবং জালের মতো হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ। এটা কোষ অঙ্গাল বলা হয়। দেখো বলি আমরা, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভেতরে ঢুকলে, কোষ ঝিল্লি বাইরে কাবরণ ভেদ করে যে কোষের ভেতরে ঢোকো, প্রথমে কোষ কঙ্কাল নজরে পড়বে, বুঝছো? কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না, কোষ কঙ্কাল দেখালে তার ভেতরে অঙ্গাণু দেখতে পারবো না, নজর পড়বে। কোষ কঙ্কাল সেটি দেখা- লম্বা এবং মোটা চিকন মিলে অসংখ্য দড়ির মতো বস্তু এবং কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। দেখলাম না, জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কালের ভেতর থেকে কোষটিকে কি করে বলো তো? ধরে রাখে। কোষ কঙ্কালটা আমাদের ধরে আছে? রাখে। হ্যাঁ, সব দিকেই আছে কোষ কঙ্কাল। মেনলি কেমন, এই দেখছো যে আমাদের যে বাসায় যে আমাদের যে ধুমরা বলে বা পটল বলে, এরকম আছে না? পটল। হ্যাঁ, পটল এমনিতে আমরা বাজার কিনেই খাই না, এরকম হ্যাঁ। এরকম আছে যে ধুমরা করে বলা হয় কারো, তোমাদের লেখা কি বলে যায় না? আমরা তো চিনি না আমি। পটল এরকমই বলে, দেশি আর কি চাষ করা হয়। ওটার ভেতরে শ্বাস থাকে, শ্বাসের ভেতরে বেশি থাকে যদি যখন হয় আর কি, মানে যখন বাতি হয়ে যায়, বুঝছো? পেকে যায় যখন, তখন ওটা শ্বাস হয় আর কি। ওটা দেখা যায়, অনেকে দেখা যায় এগুলো বেশি করে যে শরীর মাজার জন্য আর কি, শরীরে শরীর মাজার জন্য, সাবান লাগানোর জন্য। নিলে ওটা খাওয়া হয়, দাঁড়াও
আমি তোমার দেখাচ্ছি বিষয়টা। ধুমরা বে কি স্যার দাঁড়াও। নাম হচ্ছে মাস্টার আবার ওই যে ঢাকার দিকে যে কি বলে ধুন্দুল না কি যেন বলে, ধুমরা বে কি মনে হচ্ছে জিনিসটা চিনি কিন্তু নামটা মনে হয় হ্যাঁ চিনবা অবশ্য গ্রামে জালের মতো থাকে না, জালের ভেতর জালি কুমড়া এই যে এগুলো শোনো, এই যে ধুন্দুল বলা হয় বুঝছো, ঢাকা শহরের দিকে দেখি ধুন্দুল বলে, এই যে এগুলা দিকে দিদা রে কি সিসিঙ্গা না না সিসিঙ্গা না, এটা সিসিঙ্গা না, এই যে সিসিঙ্গা এই যে এগুলো দেখো এটা সিসিঙ্গা না 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 খাইছো ঠিক মনে হয় তো খাই নেই না আচ্ছা কি বলো এগুলো তোমাদের এলাকা হয় না, এই দেখো এখন দেখো। নামটা কি এটা না ধুন্দুল বলে, পটল বলে, সিসিঙ্গা না এটা না না সিসিঙ্গা না। খাইলে স্যার এটা চিনি না আমি খাইনি এমনি খাইও নেই তুমি খাও না এটা, না আচ্ছা কি বলো তোমরা গ্রামে যাও না, গ্রামে থাকো না, গ্রামে যাই কিন্তু এই দো রাস্তা দেখি না, এইটা তো স্যার মনে হয় এইটা আমি খাইনি এটা খুব ধরে গেছে বুঝছো, একটু মিষ্টি লাগে, আসলে খাইনি আমি সিসিঙ্গা মনে এইগুলা খাইছো এটা কি সিসিঙ্গা না 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 এগুলা আবার হ্যাঁ এটা সিসিঙ্গাই তো না সিসিঙ্গা না, এটা এটাকে বলে দুধ কুশি, কে বলে কেউ দুধ পটল বলে বুঝছো, ওর লেখা তো সিসিঙ্গা স্যার কোথায় ওই যে লেখা সিসিঙ্গা দেখেন সিসিঙ্গা না, ওইটাই সিসিঙ্গা আর কি, এটা বলা হ্যাঁ, হয়। এটা খাইছি ওইটা খাইনি একই তো স্যার দেখতে হ্যাঁ এটা হলো এরকম লম্বা, এটা অনেক বড় বড় হয়, এরকম হয়েছে এরকম বড় হয়, আমি বিভিন্ন জাত আছে হ্যাঁ বুঝছো, এটা খাইছি স্যার ওইটা আর খাইনি। ওইটা আমাদের এলাকায় এটা বলে দুধ পটল বলে, এটা কিন্তু নর্মাল পটল বলে বুঝছো, ওইটা ওটা মিষ্টি লাগে, এটা মিষ্টি লাগে না, মানে হ্যাঁ, এটা মিষ্টি লাগে, হ্যাঁ এটা ওটা অন্যরকম লাগে, সিসিঙ্গা না হুম। হ্যাঁ, এটা- না সিসিঙ্গা না, এটা এটা আলাদা, মানে ওই যে ধুন্দুল না কি জানি হুম, বললেন ধুন্দুল। কি বলে এগুলো তোমরা খাও নাই, না স্যার এটা খাইনি তো এইটা দেখা যায় না আমাদের এলাকায় শ্বাস হয়, এটা দেখুন বুঝছো, এই যে এই দেখো এটা দেখছো না তুমি, এটা তো খাইছি, হ্যাঁ এটা খাইছি, এটা খাইছো না স্যার হ্যাঁ এটা খাইছি, এটা খাইছি, এটা ওটা একই জিনিস, কিন্তু এটা লম্বা দেখাচ্ছে, আমার বড় দেখা যাচ্ছে, ওটা বুঝাই দিচ্ছে না, এটা খাইছো না, হ্যাঁ এরকম এরকম হয়, এটা কই হয় এটা আমি খাই না মানে একবার একবার মিষ্টি লাগে না? খাইছি। হ্যাঁ কেমন একটা মিষ্টি লাগে, মিষ্টি লাগে হ্যাঁ, হয় কই এটা গাছে হয় এরকম, যে গাছে হয়, ওই গাতে হয় হ্যাঁ ডাকতে হয় হ্যাঁ অনেক ধরে, জানি না স্যার এটা খাইনি তো কেন আমার নানিরা তো থাকার কথা কি জানি আমি খাইনি মনে হয় আর খাইছি আলাই নিঃশ্বাস পড়ে না। এই দেখো এটা যে দেখানোর জন্য করলাম, কি হলো এই পাকা ধুন্দুলের শ্বাস, এই যে পাকছে না ভেতরে এরকম শ্বাস পাবে, এই যে এই দেখো বুঝছো, এটা পাকা ধুন্দুলের শ্বাস, জালের মতো দেখছো ভেতরে এই এরকম, জিনিসটা হ্যাঁ এটা তো আমি তো এটা এর ভিতরে থাকে, এটা পাকলে এরকম হয়, এটা আমি খাইনি বাট আমি এইটা অনেকবার এটা দেখছি এটা ধরছি এটা আমি সবকিছুই করছি কিন্তু এটা নামটা এটাতে অনেকে গাম আছে বুঝছো, কাটে কাটে বা থালা বাসন মাঝে, তাইলে আপনাদের ওখানে নাম হতো আমার নানিরা ছিল অন্য নাম বলেছে আমার দাদু নানির নাম তাহলে এই যে এগুলো হয়, এই তাহলে দেখো এটাকে কোষ কঙ্কালের মতো অনেকটা বিষয় না, এইটা- এইটা আমি দেখছি তো তো এরকম বিষয় এই যে এগুলো দেখো অনেকে এগুলো দেখো অনেক কিছু করে। এটা দেখছি এগুলো স্যার হয়, বুঝছো, অনেকে এগুলো বাজার বেছে, মানে অনেকে মানে সুপার মার্কেটে পাওয়া যায়, অনেক দামে নিতে হয়, আর রং সুয়ারে অনেক বড় বড় মার্কেট পাওয়া যায়, বিদেশে এগুলো দাম অনেক। এইগুলা এগুলা নিয়ে ব্যবসা করতে হয় তাহলে দেখলাম যে এরকম একটা কাঠামো, ভেতরে একটা কোষ কঙ্কালের মতো কাঠামো গঠন করে, কোষ কঙ্কাল চারদিকে জালের মতো ছড়িয়ে থাকে, হ্যাঁ। এর ভেতরে কোষীয় অঙ্গাণুগুলো যুক্ত থাকে, এটার ভিতরে বিসিগুলো থাকে না হ্যাঁ এর ভেতরে বিসে থাকে, আটকে থাকে, জানি এটা আমি নামটা তাহলে প্রথমে তো এই ধারি দেখি দিলে বুঝতে ধার দিলে বিসে হ্যাঁ জানি এটা আমি ধরছি এটা আমি দেখছি তাহলে দেখো অ্যাক্টিন, মায়োসিন, টিউবলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কাল বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। তাহলে কোষ কঙ্কালের তন্তু কী দ্বারা গঠিত? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিলিন টিউবলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন তন্তু নির্মিত হয়। ওকে, এগুলো কি কেমন হয়? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই তন্তুর উদাহরণ। তাহলে কোষ কঙ্কাল হলো তিন ধরনের, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। বুঝতে পারছো? এইগুলো তন্তু দিয়ে আমাদের কোষ কঙ্কাল গঠিত। তাহলে মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নাকি ফিলামেন্ট নামগুলো মনে রাখতে হবে। মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এগুলো হলো কোষ কঙ্কালের পার্ট। বুঝতে পারছো? আর এগুলা কোষ কঙ্কালের জালিকাগুলো কী কী দ্বারা তৈরি হতে পারে? প্রোটিন দ্বারা তৈরি হয়। কী দ্বারা? ওই প্রোটিন। এটা কী কী প্রোটিন? অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন। ও অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন প্রোটিন দ্বারা তৈরি হয়ে থাকে। ঠিক আছে? তন্তু। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন, তন্তু বা জালিকা একই জিনিস না? হ্যাঁ প্রোটিন দিয়ে, হ্যাঁ তন্তু দিয়ে জালিকা তৈরি হয়। তন্তু মানে সুতা, সুতাতে জাল তৈরি হয় না? তো তাহলে অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন প্রোটিন দিয়ে কী তৈরি হয়? জালিকা তৈরি হয়ে থাকে। আর এগুলো কী কী টাইপের হতে পারে? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট Intermediate filament। ফিলামেন্ট। ওকে,
রাইবোজোম। এটা কি? রাইবোজোম। যেটা সবগুলোতেই থাকে। হ্যাঁ, তো প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। এই ঝিল্লিবিহীনটি কি বলতো? ঝিল্লিবিহীন পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। কি বলতো? ওই কয়টা মুখস্থ রাখো, এই কয়টা যে ঝিল্লিবিহীন বলে প্রোটিন সংশ্লেষণ সহায়তা করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কি করে? পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। অর্থাৎ প্রোটিন মানে কি? পলিমার অফ অ্যামিনো অ্যাসিড, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত কি তৈরি করে? প্রোটিন তৈরি অ্যামাইনো করে। অ্যাসিড। হ্যাঁ, প্রোটিনের একক হলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পাশাপাশি যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তো এই অ্যামিনো অ্যাসিডগুলো একটা করে যায় এরকম, এটা রাইবোজোম থাকে এরকম, 2টা ইউনিট থাকে এরকম, বুঝছো? এটা 2টা ইউনিট, মাঝে ফাঁকা থাকে মনে করো, মানে ফাঁকা তো থাকে না, কি হয় একটা ইউনিট ছোটো ইউনিট থাকে, বুঝছো? তারপর এখানে একটা চেইন যায়, এখানে এক একটা করে কি যায় বলো তো? এখানে করে একটা করে অ্যামিনো অ্যাসিড যায়, আর এর উপরে আসে বসে হলো বড় ইউনিটটা। এখানে এক একটা করে অ্যামিনো অ্যাসিড এমন যায়, বুঝছো? যায় যায় পর এখানে চেইন হয়ে বেরোয় আসে। ও মেশিনের মতো। হ্যাঁ, চেইন হলো মানে প্রোটিন। এককভাবে থাকলে অ্যামিনো অ্যাসিড, যখন এগুলো একটা যুক্ত হয়ে এরকম চেইন হবে তখন আমরা কি বলি? প্রোটিন। তাহলে এই কাজটা হয় কোথায়? রাইবোজোমের ভিতরে। ডিটেলস পড়তে হবে না, তোমাদের বড় ক্লাসে করবে, বুঝতে পারছো? ওকে। এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক মানে কেন যে প্রোটিন তৈরি করার উৎসেচক সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। উল্লেখ্য, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং প্লাস্টিডের স্টোমাতেও কি থাকে? রাইবোজোম থাকে। তার রাইবোজোম কোথায় থাকে? এন্ডোপ্লাজম রেটিকুলামে থাকে রাইবোজোম। মুক্তভাবে থাকতে পারে সাইটোপ্লাজমে। আবার দেখো এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সেও থাকে, আবার প্লাস্টিডের স্টোমাতেও থাকে, বুঝছো? যেগুলো ওই অঙ্গাণু সমূহের নির্দিষ্ট ডিএনএ এর সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষণ অংশ নেয়। তাহলে ওগুলো তাদের নিজস্ব ডিএনএ মানে প্রোটিন তৈরি করতে সহায়তা করে। ঠিক যেমন একটি ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমে অবস্থিত রাইবোজোম সেই কোষের জন্য প্রোটিন সংশ্লেষণ করে থাকে। জৈব অভিব্যক্তির ধারায় অন্য কোষের অংশ হয়ে ওঠার আগে এই দুটি অঙ্গাণু যে এক সময় স্বাধীনভাবে বসবাস করত তার সম্পর্কে একটি প্রমাণ। মানে এই অঙ্গাণুগুলো ধারণা করা হয় যে এই যে আমাদের বিবর্তনের আগে শুরুর দিকে এখানে স্বাধীনভাবে অবস্থান করতো মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। ঠিক আছে, আমরা জানি কি এমন কোষ যাদের মধ্যে কি থাকতে হবে, মানে কোষ হলে ক্ষতিকর তাকে কী থাকতে হয়? রাইবোজোম থাকতে হয়। আর এখানে দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরেও আছে রাইবোজোম, প্লাস্টিডের ভেতরেও আছে রাইবোজোম। তাহলে তারা সম্পূর্ণ না, তাই না? তার সম্পূর্ণ তারা প্রোটিন তৈরি করতে পারে। প্রোটিনই তো সব কিছুর মনে করো মানে কি বলবো প্রকাশ করে, প্রোটিনের মাধ্যমে সব কিছু মানুষ প্রকাশ করে, মানে কোষ প্রকাশ করে থাকে। যেহেতু তাদের ভেতরে রাইবোজোম আছে, তার মানে তারা বোঝা যায় যে এক সময় কি তারা স্বয়ংসম্পূর্ণ ছিল। ঠিক আছে, পরবর্তীতে মনে করো কোনো একটা কোষে ঢুকে গেছে, এরকম ধারণা করা হয় আর কি। ওকে, তাহলে কি বুঝবো এখানে? রাইবোজোম। এখানে মনে রাখতে হবে রাইবোজোম হলো কি? ঝিল্লিবিহীন অঙ্গাণু। এখানে কি হয়? এখানে প্রোটিন তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয়ে থাকে। ওকে, রাইবোজোম কই থাকে? এন্ডোপ্লাজম রেটিকুলামে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, স্টোমাতে থাকে। মাইটোকন্ড্রিয়া থাকে, আর হলো কই থাকবে? আর প্লাস্টিডে থাকবে। এই কথাগুলো বললেই হবে। এবং প্রোটিন সংশ্লেষণ করতে যে এনজাইমগুলো লাগে এগুলো কই থেকে আসে? রাইবোজোম থেকে আসে। এই কথাগুলো মনে রাখতে পারলেই চলবে। এমন না যে টানা এক পাশে মুক্ত করতে হয়, বুঝছো? মেন কথা হলো বুঝতে হবে, বুঝছো? তো মুক্ত করতে যাও একবার নাকি? একবার মুক্ত করতে যাও, শুধু কথাগুলো বলতে পারলে হবে যে মেন কথাগুলো কি পড়ে এমনি পড়তে হবে। যে মনে করে একবার একটা জিনিস রিডিং দিলা রাইবোজোম, দেন আবার একবার রিডিং দিলা, দেওয়ার পর চেষ্টা করো আসলে এখানে কী কী পড়লাম, কী বলছে, মূল ভাবটা কি, বুঝছো? এইগুলা নিজে একবার বলার চেষ্টা করতে হবে। তারপর দেখো সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম কি? এখানে এটা হলো নিউক্লিয়াসের কাছে থাকে। কার কাছে? প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে থাকে। যদি আমরা যাই প্রাণী কোষের দিকে, এখানে দেখায় না এই যে প্রাণী কোষে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের কাছে এরকম একটা থাকে, বুঝছো? কোথায়? গোলটা যাই হোক, এই যে এরকম কাছে থাকে, ঠিক আছে, এরকম কাছে থাকে হলো সেন্ট্রোজোম।
ওকে, এটি দেখো প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটা কই থাকে? শুধুমাত্র প্রাণী কোষের মধ্যে সেন্ট্রিওজোম থাকে প্রধানত। এটা দেখছো না, এই যে কোষ বিভাজনের সময় আমরা পড়ছিলাম প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, হ্যাঁ। যেখান থেকে স্টার রে নির্গত হয়, মনে আছে? ও ওই যে ওই 4 নম্বর অধ্যায়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। বলছিলাম না কোষ বিভাজনের সময় ওই যে কোন ধাপে বলো তো? প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে, প্রোমেটাফেজ ধাপে বলছিলাম। এখানে যে সেন্ট্রোজোম থাকার কারণে এখান থেকে কি হয়? স্টার রে নির্গত হয়। এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদের দেখা যায়, মাঝে মধ্যে দেখা যেতে পারে। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়। দেখো এই যে ফাঁপা নলাকার এরকম দণ্ডাকার দুটো অঙ্গাণু দেখা যায়, বুঝতে পারছো? ওকে, এদের ঘেরে আবার কিছু তরলের মতো থাকে, তাদের সেন্ট্রিওল বলে আর কি। এদেরকে কী বলা হয়? সেন্ট্রিওল। সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরলকে কী বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার। ওরে বাবা। তা সেন্ট্রোজোম কী কী দ্বারা গঠিত? সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে কী বলা হয়? সেন্ট্রোজোম বলা হয়। ওকে, নামগুলো বুঝতে পারতে হবে। সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনে অ্যাস্টার রে তৈরি করে, পড়ছিলাম না? আবার দেখো আসছে এখানে। তাহলে সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কে বলো তো? এই সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় স্টার রশ্মি তৈরি করে। ওকে, এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও কি বলতো? স্পিন্ডল যন্ত্র আমরা দেখছি না কোষ বিভাজনের সময় কি তৈরি হয়েছিল? স্পিন্ডল যন্ত্র, মনে আছে? হ্যাঁ এই যে এভাবে জানি জানি। মাকুর মতো এইভাবে জালের মতো তৈরি হয়েছে না? হ্যাঁ মনে আছে? ইনশাআল্লাহ। এর মধ্যে ক্রোমোজোম লেগে থাকে মনে হয়। ইংলিশ বলে 11 অধ্যায় বাদ দিছে স্কুলে। ঠিক আছে, সবাই 11 অধ্যায় বাদ দিছে। দেখো, বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও এরা অংশগ্রহণ করে। ফ্লাজেলাম ফিল্কি। ও ফ্লাজেলাম মনে একটা আমি জালের মতো, এটা ফ্লাজেলামটা জালের মতো আর কি। জাল বলতে না, এটা কি বলবো? তন্তুর মতো, চুলের মতো। অনুজীব নাকি? না না, ফ্লাজেলা হচ্ছে চুলের মতো, বুঝছো? চুলের মতো আর কি। ওকে, এরপরে দেখো নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। কেন্দ্রিকা টিকা। বুঝছো? কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি বলা হয়? কেন্দ্রিকা বলা হয়, কারণ মাঝে থাকে বা মেইন জিনিস, এটা সেন্ট্রাল জিনিস, প্রধান। তাহলে দেখো এই যে নিউক্লিয়াস তো চেনো নাকি? নিউক্লিয়াস যদি দেখি, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? নিউক্লিওলাস, নিউক্লিওলাস ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার। তারপরে এগুলো যে জালিকার মধ্যে থাকে এগুলো ক্রোমাটিন তন্তু। ভেতরে তরল থাকে, তাদেরকে বলো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। ওকে, তারপর ভেতরে বাইরে কাভারিং থাকে, একে বলি আমরা নিউক্লিয়ার মেমব্রেন। বা নিউক্লিয়ার। আর কাভারের মাঝে ছিদ্র থাকে, এদেরকে বলি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে ছিদ্র। ওকে, ঠিক আছে। ওকে, চিত্র অঙ্কন করতে হবে নিউক্লিয়াসের, বুঝতো? এটা পেন নেই, এটা আট করছি। অঙ্কন করবা, করার দিন এটা দেখবো। জীবকোষের প্রোটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, আর এটা সব অ্যাড করবা। জীবকোষের মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক, আর এটা কি করবো? ছবি অ্যাড করবা। তা প্লাস্টিক লাগবো না স্যার। আসবে, ওটা আসতে পারে, দেখছি না যাবে না। হ্যাঁ, প্র্যাকটিস না করলে পরীক্ষা আসলে তো কিছুই পারবে না। না পাইলে ফাঁকা রেখে দিয়ে আসবো, এটা তো পাই না। এখন চেষ্টা করতে হবে, চেষ্টা করা এগুলা মনে থাকবে না এগুলা। আপনার তো মনে আছে? আপনার তো থাকবে, আমার তো নাই। তোমার মনে থাকবে। দেখো, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা, কি বলতো? নির্দিষ্ট পর্দা ঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসে এত বড় সংজ্ঞা সেদিন না বললাম, ওই যে লিউয়ে না কি জানি একটা, ওটা তো কোষ করছি না। দেখো, তাহলে জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা, মানে জীবের মানে প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দা ঘেরা। প্রোটোপ্লাজমের ভেতরে নির্দিষ্ট একটা পর্দা ঘেরা না, যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নির্দিষ্ট পর্দা ঘেরা, এবং কি বহন করে? ক্রোমোজোম বহন করে। ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায়, সহজ সংজ্ঞা। ঠিক আছে, তাহলে জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা ঘেরা, ক্রোমোজোম বহনকারী, ঠিক আছে, সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হলো নিউক্লিয়াস। এর আকৃতি মেনলি গোলাকার হয়ে থাকে, কিন্তু ডিম্বাকার হতে পারে, নলাকার হতে পারে। শিব নল এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। শিবনল কি? স্তন্যপায়ীদের লোহিত। শিবনল হলে কি? এটা হলে কিসের মধ্যে? ওই জাইলেম ফ্লোয়েমে যখন আমরা পড়বো পরিবহন টিস্যু, তখন আমরা দেখব। জাইলেম ফ্লোয়েম একটু পরে পড়বো, আমরা ছোট ক্লাসে পড়ছিলাম। হ্যাঁ, ওইটাই তো মনে হচ্ছে পড়ছিলাম জানি কই। আমরা দেখবো একটু পরে। স্যার আরও পড়াবেন? আর পড়াবেন না, এগুলো মুখস্থ করতে তো পাবো না, অনেক পড়া দিয়েছেন। নিউক্লিয়াস পড়াবো না? না, একদিনে পড়া যায় স্যার। আগে পড়াবো, আগে পড়াবো।
ঠিক আছে, তাহলে আমার তো তাও এগুলা মুখস্থ হতে সমস্যা হবে যে নিউক্লিয়াসের আগ অব্দি পড়বা, ঠিক আছে? মানে নিউক্লিয়াস যতটুকু পড়ে না একটু নিউক্লিয়াসের ছবিটা আর্ট করবা। তাই তো আমার সন্দেহ ছিল আমি পাইনি না ভাই মুখস্থ করতে। সব বুঝতে করতে হবে কেন, বুঝে বুঝে পড়বা। ভাই স্যার বুঝে বুঝেই তো এগুলা তো মুখস্থ মানে- বেসিক করে দিয়ে তৈরি হ্যাঁ। প্রাণী কিছু পাওয়া যায় আর দেখা